7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা আজ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, গ্রেফতারি পরোয়ানা জারি। জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ, দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এবং সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগ রোধে ব্যবস্থা নেবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। এটি হবে দেশের 54তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রথম বাজেট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্রমবর্ধমান চাপের মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে পরিচালিত করছে এবং 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আজ বিকেল 3টায় পূর্ব ধারণকৃত বাজেট বক্তৃতা পেশ করবেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি 2 জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এতে শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রোববার দুপুর 12টার দিকে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অভিযোগে শেখ হাসিনাকে এ ঘটনার মাস্টারমাইন্ড এবং সুপিরিয়র কমান্ডার অভিহিত করা হয়েছে। জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ রোববার সকালে রায় দেন। একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। 2009 সালে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল করে রায় দেন। সর্বশেষ 2018 সালের অক্টোবরে জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল।
আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে জামাতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তবে তা যাতে না হয় সেটি দেখবে সরকার। রোববার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি বলেন, অধ্যাদেশের সমস্যামূলক ধারাগুলো নিয়ে সরকার সচেতন। অধ্যাদেশে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখতে কর্মরতদের উপর আহ্বান জানান তিনি। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার দুটি হাটে স্থানীয় খামারি ও মৌসুমী ব্যবসায়ীরা গরু বিক্রির জন্য নিয়ে আসেন। কেউ কেউ খামার থেকেই গরু বিক্রি করছেন, তবে হাটে পশু বিক্রি এখনও পুরোপুরি জমে ওঠেনি। এবার পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বাজারে দাম স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ক্রেতারা। সুপার মাহফুজুর রহমান জানান, গরু হাটের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। গরু খামারে আল্লাহ করলে ভালো ইনকাম পাইছি, ভালো পয়সা পাইছি, লাভবান হইতে আছি। আমাদের হাটে দক্ষিণ অঞ্চলের চিটাগাং, ঢাকা, বিভিন্ন অঞ্চলের যারা ক্রেতাগণ যারা আসছে, ব্যবসায়ী যারা আসছে, তাদের জন্য আমাদের হাটের পক্ষ থেকে এবং ইজারাদার কমিটির পক্ষ থেকে থাকা, খাওয়া এবং বিশেষভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এবং গরুর হাট, ছাগলের হাট এবং ঈদ উপলক্ষে হাটের সার্বিক নিরাপত্তা, পকেটমার, জাল টাকা এবং ক্রেতারা যারা আসতেছেন, বিক্রেতা সহ সার্বিক নির্বিঘ্নে যাতে বাছুর কেনা বেচা করতে পারে, সেই উপলক্ষে আমাদের রাজীবপুর থানার ওসি মহোদয়ের তত্ত্বাবধানে আমরা চলমান ডিউটি অব্যাহত আগামী ঈদুল আজহা পর্যন্ত। নরসিংদীতে কোরবানির পশু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর, শিবপুর সহ জেলার ৬টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৮,৮৪৯টি খামার। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। কোনো প্রকার বিদেশি ওষুধ প্রয়োগ না করে ছোলা, মিষ্টি কুমড়া, ভুসি ও প্রাকৃতিক ঘাস ব্যবহার করে হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশুগুলোকে। পশুখাদ্যের দাম বাড়ায় খরচও হয়েছে বেশি, তবে ভারতীয় গরু প্রবেশ ঠেকানো গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা আমাদের গরুগুলো লালন পালন করছি এবং আমাদের গরুগুলো সম্পূর্ণ মেডিসিন মুক্ত। দেশি খাবার খাওয়াই, আমরা ঘাসগুলো খাওয়াই। এই গরুগুলি যদি ঈদের মধ্যে যদি মনে করো ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকে, তাহলে আমরা দেশের মধ্যে ভালো বিক্রি করতে পারবো, আমরা ভালো লাভবান হব। কোরবানির সময় আমরা অন্য কোনো কিছু দেবো ওই রকম কোনো কিছু না, জাস্ট খাবারের পরিমাণটা আমরা বাড়ায় দিই। আর যা খাবার আছে সব কিছু আমাদের দেশীয় খাবার। বাহির থেকে গরু না ঢুকে আশা করি খামারিরা কিছুটা হলেও লাভবান হতে পারবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, প্রশিক্ষণ দেয়ায় জেলায় খামার ও পশু উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
প্রতিটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা খামারিদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করে যাচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণ সহ, তাদের অন্যান্য টিকা প্রদান সহ, তাদেরকে উন্নত খাবার ব্যবস্থাপনা সহ এই সমস্ত প্রশিক্ষণ তাদেরকে দিয়ে যাচ্ছি। ইয়াং কিছু উদ্যোক্তা আমাদের তৈরি হয়ে যার জন্য কিন্তু আমাদের এই সমস্ত খামারির সংখ্যা গতবারের চেয়ে আরও বেড়েছে। জেলায় এবছর কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুত করা হয়েছে ৯৫,১৯৬টি পশু। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আয়োজন করা হয়েছে। ফতুল্লা থানার ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক, জুয়েল আরমান সহ অনেকেই। পরে অতিথিরা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের উদ্যোগে ফতুল্লার লালখায়া এলাকায় ১০১ ডেক খিচুড়ি বিতরণ করা হয়েছে। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম টিটু। এ সময় ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৈয়বুর রহমান বলেন, যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি আয়োজন করেছেন তিনি। বগুড়ার শিবগঞ্জে নারীসহ ৩ জনকে মারধর করে ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। উপজেলার কিচক ইউনিয়নের সোলাগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, ওহাব সহ তার লোকজন তার পথ রোধ করে মারপিট করে গুরুতর আহত করে। পরে ভুক্তভোগী চিৎকারে তার মা ও ভাই ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারপিট করা হয়। আমাকে এখানে ধরছে, আমার দোকানের সামনে সোলাগিরি বাজারে তেঁতুল গাছের নিচে ধরছে। ধরার পরে আমার কাছে টাকা পয়সা কারা নিছে এবং আমাকে মারপিট শুরু করে দিছে পূর্ব পরিকল্পিতভাবে। তারা ৫-৬ জন এবং আরও অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ছিল, তারা থেকে আমাকে বেধড়ক মারপিট শুরু করে দেয়, মাথার বাড়ি মারছে। ভয়েতে আমার ছোট ভাইকে ডাক দেয়, আমার মাকে ডাক দেয়, আমার মা এবং ভাইকে তখন আবার মারপিট শুরু করে দেয়। আমার প্রাণনাশের হুমকি আছে, জীবনের আমি নিরাপত্তা চাচ্ছি। আমি দৌড়ে আস্তে আস্তে সোলক ফেলা দিছে, ফেলা দেওয়া খালি। খুলনার খানজাহান আলী থানার পশ্চিম শিরোমণি ইয়ং সোসাইটির উদ্যোগে মোটরচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শিরোমণি পশ্চিম পাড়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ সেলিম আহমেদ। এর সময় উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, পশ্চিম শিরোমণি ইয়ং সোসাইটির আহ্বায়ক মুরসালিন হোসেন, শেখ আব্দুল হালিম সহ আরও অনেকেই। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। জেলা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে র্যালি ও আলোচনা সভা ও চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতা হয়। জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসার, সদর প্রাণী সম্পদ অফিসার রায়হান আলী, শামসুদ্দিন ফিরোজ সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নুরবাজ মাছপাড়া গ্রামে প্রবাসীদের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ইজি বাইক তুলে দিলেন যুবকরা। গত কয়েকদিন পূর্বে শাকিরের উপার্জনের একমাত্র ইজি বাইক চুরি করে নিয়ে যায় ডাকাতরা। অসহায় হয়ে পড়েন শাকির সহ তার পরিবারের 5 জন সদস্য। আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন করলে অসহায় পরিবারের মাঝে ইজি বাইক তুলে দেন তারা। নোয়াখালীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। ইতিমধ্যেই সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে আধুনিক স্বাস্থ্যসেবা দিতে 1000 কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, গোলাম মুর্তুজা, জহিরুল ইসলাম। 17টি ইউনিয়নে 57টি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফাউন্ডেশনটি। কুমিল্লার প্রবাসী মানব কল্যাণ সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির
অভিষেক এবং শপথ পাঠ উপলক্ষে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার আদর্শ সদর বাংলা বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের আগামী 2 বছরের জন্য কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের নাম উল্লেখ করে 30 বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। কুমিল্লায় আওয়ামী দোসর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কুমিল্লা শাখা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে 2 মেডিসিন ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় আওয়ামী দোসর নোমানের বিচারের দাবি করে সংবাদ সম্মেলন করেছে যারা ওষুধ ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি মুর্শিদুল হক খোকন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুর রহমান, ইউপি সদস্য মাহবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শফির উদ্দিন, সেলিম রহমান সহ আরও অনেকেই। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের স্থানীয়দের নানা হয়রানি করার অভিযোগ উঠেছে সোহাগ মোল্লার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, সোহাগ মোল্লা ও তার লোকজন এলাকার গরিব অসহায় গরিবদের মেয়েদের প্রলোভন দেখিয়ে বয়স্ক লোকদের সঙ্গে বিয়ে দিয়ে অর্থ আদায় করে। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি ধামকি ও নির্যাতন করা হয়। এছাড়াও নানা হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সোহাগ মোল্লার বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিত শাহ তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার নবীন 4 জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পণ্ডিত শাহ বাজার মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতি ইসমাইল সালে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ এবং বিশ্বের সব মুসলমানের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কামড় শিল্পে যেন ফিরে এসেছে প্রাণ। কোরবানি পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কামাররা। পুরনো সরঞ্জামে শান দিচ্ছেন কেউ বা নিচ্ছেন নতুন তৈরি জিনিস। আধুনিক যন্ত্রের পাশাপাশি চলছে মোটর চালিত শান মেশিনের ব্যবহারের ধুমো। তবে গতবারের তুলনায় এবার ঈদে তেমন ভালো কেনা বেচা না হওয়ায় চরম হতাশায় পড়েছেন পেশা। খুব খারাপ, ঈদের মার্কেটে ছোড়া টোড়া দাওয়াটাও কিন্তু চলে না, কামকাজ খুবই হালকা। বেচা বিক্রি কম হওয়ার কারণটা কি? অন্য বার তো ভালো বেচা কিনে বিক্রি হচ্ছিল, এবার যে নাই, খুব খারাপ। দ্রুতগতির সংযোগ, নির্বিঘ্ন যাত্রার আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প গাজীপুর দেবগ্রাম ভুলতা মদনপুর বাইপাস এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। এই যাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজা খুলে রাখার আশ্বাস প্রকল্প পরিচালকের। প্রতিনিধি মোবারক হোসেন রনির রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। 2018 সালে প্রায় 3.5 কোটি টাকার প্রকল্পে শুরু হয় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ। যাত্রী ও মালবাহী পরিবহনের নির্বিঘ্ন চলাচলের জন্য এই বাইপাস চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যানবাহন ঢাকায় প্রবেশ না করেই সহজেই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। চালকরা বলছেন, এক্সপ্রেসওয়ে চালু হলে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয়ী হবে। তবে বাইপাসের অংশে কাজ অসম্পূর্ণ থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঈদের আগে খুলে দেওয়ার দাবি এই সড়ক ব্যবহারকারীদের। এই যে 1-1.5 ঘন্টা পড়েছে, এতক্ষণ 20 মিনিটের রাস্তা এতক্ষণ চলে যেতাম, খুবই ভালো হইতো, এই কষ্টটা হইতো না। রাস্তাটা চালু করলে দ্রুত হবে, যানজট হবে না, রাস্তায় কোনো ঝামেলা হবে না। এই রাস্তাটা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করলে আমাদের জনগণের এই দুর্ভোগ এবং কি ভোগান্তি কমবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজা খুলে রাখার আশ্বাস প্রকল্প পরিচালকের। ঈদের সময় যাতে মানুষজন সহজে যাতায়াত করতে পারে তার জন্য আমরা হয়তো কিছুদিনের জন্য টোলটা খুলে রাখার ব্যাপারে চাইনিজ কোম্পানিকে রিকোয়েস্ট করবো। আমরা মিনিস্ট্রিতে একটা রিকোয়েস্ট জানিয়েছি, আমরা এটা হয়তো সমাধান হলে পরে আমরা সম্মতি পেলে পরে আমরা হয়তো আস্তে আস্তে চালু করার ব্যাপারে চিন্তা করবো। সেটা ঈদের আগে হতে পারে বা ঈদের পরে হতে পারে। আধুনিকতম এক্সপ্রেসওয়ে 2026 সালের জুনে পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডেমরায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়েছে। ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন রতন চেয়ারম্যানের উদ্যোগে ডেমরা আমুলিয়া মডেল টাউনের নিজ বাড়িতে প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। আয়োজনটি করেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জজ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবগোপাল দত্ত, মোল্লা ইউসুফ, শেখ সালমান, লোকমান, আফসু, হাসান, তারেক সহ আরও অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ ও অসংখ্য মুসল্লিও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বাণিজ্য সংবাদ। খুলনা ডুমুরিয়ার পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় আর নবলোকের প্রশিক্ষণের মাধ্যমে মাছ ধরার উপকরণ তৈরি করে ভাগ্য ফিরেছে বিবেক দাসের। কয়েক বছর আগে ছোট পরিসরে কাজ করতেন বিবেক দাস। তিনি জানেন, করোনা মহামারীতে তার ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ে। ঠিক তখনই আলোর দিশা নিয়ে এগিয়ে আসেন বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ। 2022 সালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিবেক দাস পান 25,000 টাকার ক্ষুদ্র ঋণ, সঙ্গে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা। আর এতেই ভাগ্য ফিরেছে তার। কম দামে পাচ্ছি, তাও যেমন সময় মতন জিনিসটা পাওয়া যায়, তা নাহলে এক গাছ পাটা কিনতে ওই আর 50 টাকা কামাই ধরে দিতে হতো। আমরা বিবেকের এখান থেকে এখন স্বল্প দামে মাছ ধরার পণ্যগুলো এখন আমরা এই জায়গাতে পাই। আমি এটা 2022 সালে করোনার পরে পাইছি। করোনার সময় আমি আর্থিক দুর্বল হয়ে পড়েছিলাম। নবলোক পিকেএসএফ তরফ থেকে কিছু সহায়তা করেছিল, তার থেকে এখন আগের থেকে অনেক ভালো চলি। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান আলোচক ছিলেন এম.আর. মঞ্জু। উদ্বোধক ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এতিম দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইউসুফ খান, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান মুজিব, প্রবীণ বিএনপি নেতা কাদের সহ অন্যান্যরা। চট্টগ্রামে শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের রিম টেলিকম অ্যান্ড সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে রিম টেলিকম অ্যান্ড সার্ভিসিং সেন্টারের স্বত্বাধিকারী কামরুল ইসলামের সভাপতিত্বে মার্কেট কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেট কমিটির সভাপতি আজিমুদ্দিন। উপস্থিত ছিলেন সহসভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দিন সহ আরও অনেকেই। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শুনলাম জানাবো আরও একবার। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা আজ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এবং সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগ রোধে ব্যবস্থা নেবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।